দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিদা হোসাইন। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কান পাকা রোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক খবিরউদ্দিন আহমেদ 1960 সালে জুলাইয়ে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কান পাকা রোগ একটি অত্যন্ত পরিচিত একটি শব্দ, পরিচিত একটি টার্ম। একটু জানতে চাচ্ছি আসলে এই রোগটি কেন হয় এবং এই রোগটি বলতে আসলে কি বুঝি? কান পাকা রোগ আমাদের দেশের বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি হয় এবং এটা খুবই কমন একটা রোগ। যেমন ধরুন, এটার প্রধান কারণ হলো বারে বারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠান্ডা, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জ্বর, এগুলি ভাইরাস দ্বারা হয় এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আমাদের গলার সাথে কানের একটি টিউব দিয়ে যোগাযোগ আছে, এটাকে ইউস্টেশন টিউব বলে। ভাইরাসগুলি ইউস্টেশন টিউব দিয়ে গলার ভিতর থেকে সহজেই কানের মধ্যে চলে যায়, চলে ওখানে কানে সংক্রমিত করে পর্দাটা ফুটো করে ফেলে এবং ওখান দিয়ে প্রায় পুষ পড়তে থাকে, কানে কম শোনে। এগুলির প্রধান কারণ। এছাড়া যারা ময়লা কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করে, কান খোঁচাবার অভ্যাস রয়েছে, ময়লা পানিতে ডুব দিয়ে গোসল করে, তাদের এগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে লক্ষণগুলো ঠিক কিভাবে প্রকাশ পায়? আপনি ইতিমধ্যে বলে দিলেন যে পানি বা পুজ পড়তে পারে। আর কোন কোন লক্ষণগুলো রয়েছে যাতে করে বোঝা যাবে যে কান পাকা রোগ? হ্যাঁ, এছাড়া কানে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেক সময় বমিও হতে পারে। আচ্ছা, মানে আর কান দিয়ে তো বারে বারে পুজ পড়ে, অনেক সময় দুর্গন্ধযুক্ত পুজও হতে পারে, কান দিয়ে রক্তও পড়তে পারে, কানে কম শুনবে। ডাক্তারের কাছে ঠিক কখন বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত বলে মনে করেন আপনি? যখনই একটা বাচ্চার কান দিয়ে পুষ পড়বে অথবা কানে ব্যথা হবে, কান বন্ধ হয়ে যাবে, সেটি একটি বাচ্চার অথবা বড়দেরও তো হতে পারে। হ্যাঁ, বড়দেরও হতে পারে, কিন্তু কান পাকা রোগটা বাচ্চাদেরই সবচেয়ে কমন। সেই জন্য যখনই কানে ব্যথা হবে, কান দিয়ে পুষ পড়বে, মাথা সেই সাথে মাথা ব্যথা হবে, জ্বর হবে, সাথে সাথে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আপনারা কি করেন? আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে প্রাথমিকভাবে আপনাদের করণীয় কি থাকে? আমাদের কাছে যখন আসে তখন আমরা একটা বিশেষ যন্ত্র দিয়ে তার কানটা পরীক্ষা করি যে তার পর্দাটা ঠিক আছে কিনা, বা পর্দা আর রঙের কোনো, সাধারণত পর্দা সাদা চকচকা থাকে, যখন ইনফেকশনে পর্দাটা লাল হয়ে যায়, তারপরে অনেক সময় পর্দা ফুটা পাওয়া যায় এবং সেই ফুটা দিয়ে ক্রমাগত পুষ পড়তে থাকে। তারপরে আমরা এই পুষটা পরীক্ষা পাঠাই এবং সেই সাথে কিছু যন্ত্রপাতি দিয়ে তার শ্রবণ শক্তিটা পরীক্ষা করি। আপনারা জানেন যে পর্দা এবং কান আমাদের শ্রবণ শক্তি এবং ব্যালেন্স মেনটেন করে। যখনই পর্দা ফুট হয়ে যায় বা কানে পর্দা হয় তখন কিন্তু তার শ্রবণ শক্তিটা কমে যায়। তখন আমরা বিশেষ টেস্ট, টিউনিং ফর্ক টেস্ট বলে, সেটা করলে আমরা বুঝতে পারি সে কানে কম শুনছে কিনা। আর পুষটা পরীক্ষা দিই যে কী ধরনের জীবাণু দিয়ে ইনফেকশন আছে, সেই টেস্টগুলো করি, করে তারপরে আমরা চিকিৎসা শুরু করি। যদি পর্দা ফুটা না থাকে তাহলে আমরা তাকে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিই, নাকের ড্রপ দিই, অ্যান্টিহিস্টামিন দিই, ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিই। এতে কিন্তু 90% ভালো হয়ে যায়। আর বলছিলেন যে পর্দা যদি ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে যাদের পুষ পড়ে তখন আমরা তাকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই এবং কানেও ড্রপ দিই। এবং তার মানে পর্দায় ফুটো হয়ে গেলেই কি তখন পুজ পড়ে? সাধারণত পড়ে না, তবে পর্দা ফুটো হওয়া ছাড়া বহিঃকর্ণ থেকে অনেক সময় ইনফেকশন হয়ে পুষ পড়তে পারে, তবে সেই ক্ষেত্রে বেশি পুষ পড়ে না। কিন্তু যখন পর্দা ফুটো হয়ে যায় তখন প্রচুর পরিমাণে পুষ পড়ে এবং বারে বারেই হতে থাকে। তো যখনই পর্দাটা ফুটো হয়ে যায় আমরা তার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই, কানেও অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, নাকের ড্রপ দিই এবং অ্যান্টিহিস্টামিন দিই। তারপরে আমরা তাকে 2 সপ্তাহ পরে আসতে বলি। বেশিরভাগ ক্ষেত্রেই ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় এবং সেই সাথে পর্দা ফুটো বন্ধ হয়। যদি পর্দা ফুটাটা বড় হয় এবং যদি বারে বারে পুষ পড়ে তাহলে কিন্তু ওষুধে কাজ হয় না। সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করি, ওষুধ চালিয়ে যাই। যদি 3 মাসের মধ্যে তার পর্দাটা জোড়া না লাগে এবং কানে কম শুনে, তাহলে কিন্তু আমরা একটা অপারেশনের মাধ্যমে মাইক্রো সার্জারি করে পর্দাটা জোড়া লাগিয়ে দিই। কানের পিছনে একটি চামড়া নিচ থেকে একটু পর্দা নিয়ে কানের মধ্যে লাগিয়ে দেয় মাইক্রোস্কোপের সাহায্যে এবং এই পর্দাটা রিপেয়ার করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং 90% ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল, মোর দেন 90% ক্ষেত্রে কিন্তু পর্দার জোড়া লেগে যায় এবং বাচ্চা বা অ্যাডাল্ট যাই বলেন কানে ভালো শুনে। এটা খুব প্রমিজিং রেজাল্ট। এই অপারেশনকে মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্প্যানোপ্লাস্টি বলে।
আচ্ছা, এটা আমাদের দেশে সাধারণত সব হসপিটালে কতক্ষণ লাগে এই অপারেশনটা করতে? 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, কতক্ষণ রোগীর কি তাহলে হসপিটালে স্টে করার বিষয় রয়েছে? পরের দিনই চলে যেতে পারে, 1 নাইট থাকলে যথেষ্ট। আচ্ছা, খুব মানে সহজেই সম্ভব। না, সহজেই সম্ভব। কিন্তু সেটির জন্য কি কোনো সঠিক সময়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা, বা খুব বেশি অ্যাডভান্সড স্টেজে চলে গেলে সেটি সম্ভব না, এমন কোনো বিষয় আছে কিনা? অ্যাডভান্সে যদি চলে গেলে একটা প্রবলেম হলো কি, এটা আস্তে আস্তে যখন পুশ কন্টিনিউয়াস বা কিছুদিন পর পর পড়তে থাকে, কানের ভিতরে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হাড় আছে যেগুলো শ্রবণ শক্তিতে সাহায্য করে। এই সূক্ষ্ম সূক্ষ্ম হাড়গুলি নষ্ট হয়ে যেতে থাকে। যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু অপারেশন করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু নষ্ট হওয়ার আগে যদি আমরা অপারেশন করতে পারি তাহলে অলমোস্ট 100% হিয়ারিং গেইন করা সম্ভব। আর আরেক ধরনের কান পাকা আছে যেটি খুব দুর্গন্ধযুক্ত পুজ হয় এবং এটি আস্তে আস্তে হাড় ক্ষয় করতে থাকে, ক্ষয় করে এটা আস্তে আস্তে ব্রেনে ছড়াতে পারে। এটাকে তখন মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস, তারপরে এনকেফালাইটিস ইত্যাদি মারাত্মক লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন। এগুলোর লক্ষণও একই রকম আপনি যেটা বলছিলেন? হ্যাঁ, এগুলির লক্ষণ হলো কান পাকা, কান পুজ পড়ার সাথে মাথা ব্যথা, বমি, চোখে কম দেখা, ব্যালেন্স মেনটেন হয়ে যাওয়া। এবং এগুলো কি সাধারণত অনেক দিন ধরে চলতে থাকে? অনেক দিন এরকম ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন হতে পারে। সেই রকম যদি হয় তাহলে আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারি যে তার কানের ভিতরে মাথা মস্তিষ্কের মধ্যে কোনো পুজ হয়েছে কিনা, বা মস্তিষ্কের ভিতরে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেগুলিতে সংক্রমিত হয়েছে কিনা। সেগুলো যদি হয় তাহলে আমরা সাথে সাথেই তাকে কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিই, হাসপাতালে ভর্তি করি, তারপরে নিউরোসার্জন কল করি। নিউরোসার্জনরা সিটি স্ক্যান দেখে যদি মনে করেন যে মাথার ভিতরে পুজ আছে সেটি বের করে দেন। তখন আমরা এটা বের করে দেওয়ার পরে আমরা তার কানের অপারেশনটা করে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে দেই যাতে করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এটিও সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এই অপারেশনের মাধ্যমে। তবে দেরি করলে কিন্তু লাইফ থ্রেটনিং এবং হাই মর্টালিটি রেট যদি সঠিক সময়ে চিকিৎসা না করে। আচ্ছা, তাহলে সেই সঠিক সময় বলতে আসলে কোনটি বুঝিয়েছেন? সঠিক সময় যখনই কারো কান দিয়ে পুজ পড়বে, দুর্গন্ধযুক্ত পুজ এবং মাথা ব্যথা শুরু হবে, সাথে সাথেই দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, প্রতিরোধের বিষয়টা একটু জানতে চাইবো যে প্রতিরোধের জন্য আসলে কোন কোন দিকটা আমাদের মাথায় রাখতে হবে যাতে করে কান পাকার সমস্যাটা না হয়? প্রতিরোধ খুবই সহজ। যেমন ধরুন, বারবারে ময়লা কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করবে না, তারপরে বাইরে যত্র কান পরিষ্কার করাবে না। ময়লা তার মানে আসলে কানের যত্নের জন্য যে এইসব ডিভাইসগুলো বা এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো আসলে খুব বেশি বিজ্ঞানসম্মত নয়। অবশ্যই। তারপর ডুব দিয়ে গোসল করবে না। আচ্ছা, ঠান্ডা সর্দি লাগলে চিকিৎসকের শরণাপন্ন হবে। এগুলি যদি করে তাহলে কিন্তু তার কান পাকা রোগ স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই এবং কমপ্লিকেশন কম হবে। একটু জানতে চাইবো তাহলে কানের যত্নটা আসলে কিভাবে করা উচিত? কারণ আমরা দেখছি যে কটন বাড দেয়া বা তুলার মাধ্যমে কান পরিষ্কার করা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি কিন্তু করে থাকে। কানের মধ্যে যে খুইল হয় এটা ন্যাচারাল প্রসেসেই বের হয়ে যায়। সেটার জন্য কান খোঁচাখুচি করার কোনো প্রয়োজন, অযথা কান খোঁচাখুচি করবে না। আচ্ছা, কানে যদি খৈল জমা হয় তাহলে অলিভ অয়েল তেল 3-4 ফোঁটা করে দিন 3 বার 5-7 দিন দিলেই ময়লাটা নরম হয়ে অটোমেটিক্যালি বেড়ে যাবে। এর জন্য ময়লা অনেকের স্যার এমনিতেই দেখা যায় যে হয়তো ভেতরে কান চুলকাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের আসলে কি করার কিছু থাকে কিনা, নাকি এটি সম্পূর্ণ মানসিক বলে মনে করেন? কারণ অনেক সময় অ্যালার্জির কারণে চুলকায়, বহিকর্ণে যদি ইনফেকশন হয়, ফাঙ্গাস হয়, বিশেষ করে বর্ষাকালে এটা হয়, চুলকায়। যদি কান চুলকায় এবং ব্যথা হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার মেশিনে কানটা পরিষ্কার করে দেবেন। সেই সাথে ফাঙ্গাস প্রতিরোধ করা একটা ক্রিম পাওয়া যায়, অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, সেগুলি 2 সপ্তাহ ইউজ করলে একদম ভালো হয়ে যায়। খুব সহজ চিকিৎসা। কিন্তু অযথাই খোঁচাখুচি করে বা কটন বাড দিয়ে খোঁচাখুচি করলে ইনফেকশন, বাইরের ইনফেকশনটা ইজিলি কানের মধ্যে ঢুকে যায় এবং সেটা স্থায়ী হয়ে যায়। কাজে অযথা কান খোঁচাখুচি করা মোটেই বিজ্ঞানসম্মত নয়। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম কান পাকা রোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ। স্যার কানের যত্নের বা কান পরিষ্কার রাখার বেশ কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের সবার উপকারে আসবে। আজকে পাওয়ার ইয়োগাতে আমরা দেখব যে কিভাবে ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায় এবং তার পাশাপাশি কিভাবে পার্টনারশিপে করতে গেলে একজন আরেকজনের উপর যে আমরা বলি যে পার্টনার ইয়োগার বেস হচ্ছে যে ট্রাস্ট, বিশ্বাস করা, যে একজন পার্টনারের সাথে একজন করতে গেলে একজন আরেকজনের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং একজন একজনকে হেল্প করতে হবে যে কিভাবে দুজন দুজনের স্ট্রেংথটাকে কাজে লাগাবে এবং উইকনেসটাকে কাটিয়ে উঠবে। তো এখানে আমাকে হেল্প করবে আমার ছেলে লিও। ওকে লিও, আমরা শুরু করি। ওকে, and yes, so this is for flexibility and up.
ওকে। সো লিও ইজ নট দ্যাট মাচ ফ্লেক্সিবল, এই জন্য আমি হেল্প করলাম যে কিভাবে তাকে হেল্প করবো যে আস্তে আস্তে তাকে পাটা ফ্লেক্সিবিলিটিটা বাড়ানোর জন্য। আমরা ধরে আছি এবং সে আমার কাঁধে হাত রেখে তারপর করলো। এখন এখানে এটা হতে পারে সিঙ্গেল হ্যান্ডেড, ওকে, অ্যান্ড ডাউন। যেখানে এই কাজটা কি হচ্ছে যে এখানে শুধুমাত্র ওর ফ্লেক্সিবিলিটিটা বাড়ছে। আমি যেটা করছি যে ওকে আস্থা দিচ্ছি যে আই এম হিয়ার, আমি এখানে আছি এবং আমি ওকে হেল্প করছি। এখন যদি এটা হয় যে আমরা দুজন মিলেই করব তখন ওকে অ্যান্ড ফাইন, দেন ইয়েস হেল্প মি হিয়ার, ওকে অ্যান্ড গুড, ইয়েস ওকে ফাইন। কি হচ্ছে দুজনই দুজনকে ধরে রাখছি এবং দুজন দুজনকে হেল্পও করছি এবং দুজন দুজনের হেল্পও নিচ্ছি। তাতে হচ্ছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে ব্যালেন্স অ্যান্ড স্ট্রেংথ প্লাস ট্রাস্ট, ওকে অ্যান্ড ডাউন, ইয়েস। সো এই ব্যায়ামটাতে আমরা কি দেখছি যে তুমি ফ্লেক্সিবিলিটিটা কম, তুমি কি করছো, আমি তোমাকে ফ্লেক্সিবিলিটিটা বাড়াতে হেল্প করছি, আর আমার স্ট্রেংথ কম, এজন্য ও আমাকে ধরে রেখে আমাকে হেল্প করছে যে আমার স্ট্রেংথেনিং করার জন্য। তো পার্টনার যোগার মজা এটাই, আপনারা ট্রাই করবেন যে বাসায় দুজনে যদি বেসিক ফাউন্ডেশনটা থাকে তাহলে দুজন মিলে এভাবে চেষ্টা করতে পারেন। প্রিয় দর্শক, আম অত্যন্ত উপাদেয় এবং পছন্দের একটি খাবার, আমাদের সবার অত্যন্ত প্রিয় একটি ফল। আমের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আম অত্যন্ত সুস্বাদু একটি মৌসুমী ফল। ছোট বড় আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি ফল এই আম। আমের খাদ্য উপাদান এবং খাদ্য গুণাবলী অপরিসীম। এটা এমন একটি ফল যার খাদ্য গুণাগুণ আমাদের শরীরে সারা বছর প্রিজার্ভ থাকে। এক টুকরো মাঝারি সাইজের আম থেকে আমরা আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় 1/4 ভিটামিন সি এবং 2/3 ভিটামিন এ পেয়ে থাকি। এছাড়াও আমে আছে প্রচুর ভিটামিন কে, ভিটামিন ই এবং আয়রন, পটাশিয়াম। আম একটি অত্যন্ত আঁশবহুল ফল, এই কারণে কার্ডিয়াক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টের জন্য পরিমিত মাত্রায় আম উপযোগী। অত্যন্ত আঁশ থাকার কারণে আম আমাদের রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া বিভিন্ন ডাইজেস্টিভ ডিজিজ যেমন কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ইত্যাদি নিয়ন্ত্রণে আম যথেষ্ট ভূমিকা পালন করে। আমে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন সি থাকার কারণে রক্তশূন্যতা রোধে আমের ভূমিকা অতুলনীয়। এমনকি আমাদের মধ্যে যে সকল শিশুদের একটু মেমোরি লস আছে অথবা তারা পড়াশোনায় মনোযোগী না, তাদের মনোযোগ বৃদ্ধিতে আম যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে। আম পোস্ট মেনোপজাল ওমেনদের জন্য, অর্থাৎ 40 থেকে 45 বছর ঊর্ধ্ব মহিলাদের জন্য অত্যন্ত উপযোগী একটি ফল, যা তাদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করে। এছাড়াও আমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। দৈনন্দিন একজন সুস্থ নন ডায়াবেটিক পেশেন্টের অন্তত মাঝারি সাইজের 2টো আম আমের সিজনে তিনি খেতে পারেন। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো তারাও আম খেতে পারবেন। আমার সাজেশন হবে অর্ধেক আম, এবং আমটা খেতে হবে দিনের বেলায়, সূর্য ডোবার পরে না। সূর্য ডোবার আগে যে কোনো মিষ্টি জাতীয় ফল যদি আমরা খাই, ডায়াবেটিক রোগীদের জন্য সেটা রক্তে গ্লুকোজের মাত্রা কম রেইজ করে সূর্য ডোবার পরের চেয়ে। এবং আমটা খেতে হবে কোনো একটা মেইন মিলের সাথে, অর্থাৎ সকালের নাস্তা অথবা দুপুরের খাবারের সাথে। আমের পটাশিয়াম আমাদের হাইপারটেনসিভ রোগীদের জন্য যথেষ্ট সহায়ক। এমনকি কিডনি পেশেন্ট যাদের পটাশিয়ামের মাত্রা কম আছে তারাও আমটা খেতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের আমটা একটু পরিমিত পরিমাণে খেতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের ব্রণের সমস্যা আছে তারা কখনোই নখ দিয়ে ব্রণ খুঁটবেন না, এতে ত্বক আরও নষ্ট হবে। সাধারণত তৈলাক্ত ত্বকে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে, তাই প্রতিদিন ঘরে ফেরার পর সাবান দিয়ে অথবা ফেসিয়াল ব্যবহার করে মুখ পরিষ্কার করলে উপকার পাবেন। কোনো রকম প্রসাধনী ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো।
প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। টিনেজ প্রেগনেন্সির অনেক রকম ঝুঁকি রয়েছে। তো প্রথমত আসি যে আসলে টিনেজ প্রেগনেন্সি হলে পরে আমাদের কিভাবে বিভিন্নভাবে এটাকে এফেক্ট করে। প্রথমত দেখেন যে একটা বাচ্চা মেয়ে তার যখন খেলার বয়স, তখন সে বিয়ে তো হলোই, তারপর একটা দায়িত্বের মধ্যে পড়লো, তারপর তার প্রেগনেন্সি মানে তার সমস্ত বডিতে একটা চেঞ্জ, তাই না? তখন দেখা গেল যে যেই মেয়েটা হয়তো সে পড়াশোনা করছে, তার হয়তো তখন তার বিভিন্ন রকম, প্রথম থেকেই তো বিভিন্ন রকম উপসর্গ হয়, তাহলে কি হলো, তার পড়াশোনা কিন্তু সে করতে পারলো না। হ্যাঁ, পড়াশোনাটা যে সে কন্টিনিউ করবে সেটা কিন্তু সে করতে পারছে না। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।